আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের অফুরন্ত রত্নভাণ্ডার থেকে নিজের মতন করে বেছে নিয়ে কিছু ছোট গল্প বা উপন্যাস আপনাদের পড়ে শোনানোই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের পছন্দ অপছন্দ, আপনারা যদি কিছু শুনতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। শুনতে থাকুন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প দাম্পত্য। কুলকুচো করতে গিয়ে আজ আবার একটা দাঁত পড়ল সৌদামিনীর। বাকি রইল আর তিনটে ডান পাশের মাড়ির দিকে। অভ্যাস মতো দাঁত তিনটির ওপর সস্নেহে আর একবার সৌদামিনী জিভ বুলালো। তিনটির গোড়ায় ঢিলে হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। যাক, গেলে আপদ যায় একেবারে। একদিন দুদিন নয়, আজ 3 বছর যাবৎ ষষ্ঠধরকে বলে সৌদামিনী হয়রান হয়ে গেছে। দাঁত আজকাল কে না বাঁধায়। অনেকে তো রীতিমতো শক্ত দাঁত পর্যন্ত তুলে ফেলে দাঁত বাঁধিয়ে আসে সুন্দর দেখাবে বলে, কিন্তু সে তো আর শখের জন্য দাঁত বাঁধাতে চাইছে না। স্বাদ আহ্লাদের আশা বিয়ের পর থেকেই সে বিসর্জন দিয়েছে। শখের জন্য নয়, এক ফোঁটা পান পর্যন্ত ভালো করে খেতে পারে না সৌদামিনী। আর তাছাড়া ষষ্ঠধরের যেখানে একটা কি দুটো দাঁত মাত্র পড়েছে, সেখানে ঝরঝর করে সবগুলো দাঁতই তার পড়ে গেল। এ কি ভালো দেখায়? যে দেখে সেই হাসে। ষষ্ঠধরের চেয়ে দ্বিগুণ বুড়া দেখায় সৌদামিনীকে, অথচ বয়স তার এখনো 40 পেরোয়নি। ষষ্ঠধরের যদিও 50 পেরিয়ে গেছে। আজও সৌদামিনী একবার দেখে চেষ্টা করে, কিন্তু কোনো যুক্তি তর্কেই ষষ্ঠধর কান দেয় না। পরের গায়ে ব্যথা, তাতে ষষ্ঠধরের কি? হেসে বলে, আমার দাঁত পড়ছে না, এই তো তোমার দুঃখের কারণ বড় বউ। তার কিছুদিন অপেক্ষা করো ধৈর্য ধরে, আমিও তোমার সমান হব। রাগ সৌদামিনী প্রকাশ হতে দেয় না, বরং আরো মোলায়েম, আরো করুণভাবে মিনতি করে বলে, কিন্তু সত্যি বড় বিশ্রী দেখায়। লোকে কি ভাবে বলো দেখি? এর উত্তরে ষষ্ঠধর বলে, লোকের ভাবাভাবি দেখা দেখিতে কি এসে যায় বড় বউ? আমি তো এখনো তোমাকে সুন্দর দেখি, আর লোকে বুড়ি বললেই কি তুমি বুড়ি হয়ে গেলে? আমার নিজের তো একটা হিসাব আছে। আমি তো জানি তুমি আমার চেয়ে 10-12 বছরের ছোট। কেবল 24 ঘন্টা পান খেয়ে খেয়েই না অকালে তোমার দাঁতগুলি গেল। সৌদামিনীর আর সহ্য হয় না। পান খেয়ে খেয়ে? তোমার সংসারে একটার বেশি দুটো পান কোনোদিনও জুটেছে নাকি কপালে? সেই ভাগ্য নিয়ে এসেছি কি না? বেরি বেরি হওয়ার পর থেকেই তো দাঁতগুলি গেল এভাবে। কিন্তু তোমার এত আপত্তি বা কিসে শুনি? কোনোদিন সোনা গয়না তো তোমার কাছে চাইনি, আর চাইবো না কোনোদিন। দাঁত বাঁধাতে তোমার 1,00,000 টাকা লাগবে না তো আর? ষষ্ঠধরেরও আর সহ্য হয় না, দাঁত খিঁচিয়ে বলে, 1 পয়সা লাগুক না কেন, তাই বা আসে কোত্থেকে? গরিবের ওসব ঘোড়া রোগ পোষাবে না। বকবক করো না, যাও। সৌদামিনী তাড়াতাড়ি সরে আসে ষষ্ঠধরের হাতের কাছ থেকে। বিশ্বাস কি, 2-1 ঘা বসিয়ে দিলেই হলো। মাত্র এই কবছর যাবৎ ষষ্ঠধর গায়ে হাত তোলে না সৌদামিনীর। আগে এমন দিন খুবই কম যেত যেদিন স্বামীর লাথি চড় পড়তো না তার পিঠে। সৌদামিনী সরে আসে, কিন্তু যায় না একেবারে। খিঁচাবার মতো দাঁত এখন তার নেই, কিন্তু রাগে সে কথা তার মনে থাকে না। অভ্যাস মতো ভেঙচি কাটতে গিয়ে
দন্তহীন কালো আর উঁচু মাড়ির খানিকটা বেরিয়ে আসে। কুৎসিত ভঙ্গিতে হাত নাচাতে নাচাতে বলে, তা তো জানি, আমি তো কেবল বকবকি করি, যার কথা গুড়ের মতো মিষ্টি। শশধর বাধা দিয়ে তাড়াতাড়ি বলে, চুপ চুপ। তার যৌবনের এই একটি দিনের অসংযমের কাহিনী সৌদামিনীর সবচেয়ে মারাত্মক অস্ত্র। সে জানে এই দিনটির লজ্জাকর স্মৃতি শশধর সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়, ভুলে যেতে চায়। কেননা কৃপণ বলে একটু দুর্নাম থাকলেও সমাজে তার সচ্চরিত্রতাকে সকলেই সম্মান করে। দরিদ্র হয়েও সকলের এই শ্রদ্ধা আর সম্মানের বলেই মোড়লি পেয়েছে সে গ্রামের পরামানিক সমাজে। সামান্য অসংযমের জন্য সমাজের বিভিন্ন বয়সে স্ত্রী পুরুষকে নির্মমভাবে সে শাস্তি দিয়েছে। আর শাস্তি যত কঠিন হয়েছে, সমাজের শ্রদ্ধাও সে তত বেশি করে পেয়েছে। সেই ঘটনার সাক্ষী কাছে ধারে কেউ আর নেই, শুধু সৌদামিনী ছাড়া। গোকুল ধোপা এই গ্রাম থেকে কোথায় উঠে গেছে। পাড়ার আর যারা জানত তাদের অনেকেই আর বেঁচে নেই। যারা আছে তাদের কারোরই আর এখন সাহস হবে না সেসব কথা তুলতে। কিন্তু শশধরের পক্ষে সবচেয়ে বড় কঠিন এখন ঘর সামলানো। শশধর নরম হয়ে বলে, চুপ করো বড় বউ, চুপ করো। তোর দাঁত গেছে, কিন্তু দাঁতের বিষ যায়নি। এ বিষ যাবেও না যতদিন দাঁত বাঁধিয়ে না দিবি। শশধর জানে এই দাঁত বাঁধাবার খেয়াল কোত্থেকে এসেছে সৌদামিনীর। মারুর যে বাড়ি সে যোগিনী নাকি দাঁত বাঁধিয়ে এসেছে কলকাতায় গিয়ে। চমৎকার দেখতে, মুক্তোর মতো সুন্দর ছোট ছোট, একরকমের ঠিক 32টি দাঁত। সৌদামিনী উচ্ছ্বসিত কণ্ঠে অসংখ্য বার অসংখ্য রকমে বর্ণনা করেছে সে দাঁতের। কিন্তু বড় লোকের যা মানায়, গরিবের তাতে লোভ করলে কি চলে? তাছাড়া শশধর ভেবে পায় না দাঁত বাঁধিয়ে লাভটা কি। লোকের কাছে জিজ্ঞেস করে করে এ সম্বন্ধে সব তথ্যই সে সংগ্রহ করে নিয়েছে। 50-60 টাকা এর পিছনে খরচ করলেও দামের শেষে কানাকড়িও থাকে না। এমন জিনিস নয় যে একজনের ব্যবহারের পর আর একজন ব্যবহার করতে পারে। কি বিপদে আপদে বন্ধক বা বিক্রি করা যায়। খরচ যতই হোক না কেন, 1 পয়সা দিয়েও এই জিনিস শেষে রাখে না কেউ। তার চেয়ে বরং এ টাকা দিয়ে সংসারের 2-4খানা আসবাবপত্র কিনলে তা কাজে লাগে। এসব কথা সৌদামিনী বোঝে না কেন? অবুজের মতো কি যে একগুঁয়েমি। এখন যদি 2 পয়সা সঞ্চয় করতে পারে তো ছেলে বউয়ের জন্যই থাকবে। একটি মাত্র তো ছেলে। যে দিনকাল আর যে ছেলে রায়, তাতে কিছু রেখে না গেলে সে চালাবেই বা কি করে? মাছুরিয়ার মাইনর স্কুলে মাস্টারি করে কতই বা পায় সে। 25 টাকা লেখে পায় তো 17 টাকা। জাত ব্যবসা করে এর চেয়ে ডবল আয় করে শশধর। আর এত টাকা পয়সা ব্যয় করে ম্যাট্রিক পাশ করে সুবল 3 বছর যাবৎ সেই 17 টাকাই ঘষছে। শশধরের ইচ্ছা ছিল না মোটেই ছেলেকে পড়াবার। বড় স্কুলে পড়ে ছেলের যে এই দশা হবে তা সে আগেই জানত। পড়াশুনো করে অহংকার ছাড়া আর কি সুবলের বেড়েছে? অবশ্য এত লেখাপড়া শিখে সে আর জাত ব্যবসা করতে পারে না শশধরের মতো। কিন্তু তাই বলে বাপের ব্যবসাকে এমন ঘৃণার চোখে দেখাই বা কি উচিত তার? আর আজকাল ছেলেদের চক্ষু লজ্জা বলে যদি কোনো জিনিস থাকে, চাকরি পেয়েই বউ নিয়ে চলে গেল পাঁচুরিয়া। রেঁধে খেতে নাকি তার কষ্ট হয়। গরিবের এত বাবু হলে চলে? যাতে সে সুখী হয় তাই সে করুক। এদিকে শশধরের ব্যবহারে আজ আবার নতুন করে পুরানো দাঁতগুলি শোক জেগে উঠল সৌদামিনীর মনে। শুধু দাঁতের দুঃখেই নয়, মনে হলো সারা জীবনই তার দুঃখে দুঃখে কেটেছে শশধরের হাতে পড়ে। যত গরিবই হোক না কেন,
প্রত্যেকেই ইচ্ছা করলে কিছু না কিছু ভালো কাপড় চোপড় আর দু একখানা গহনাপত্র দিতে পারে স্ত্রীকে। স্ত্রীর এটা ওটা আবদার প্রত্যেক স্বামী রেখে থাকে, কিন্তু গালাগালি আর কিলচড় ছাড়া আর কি দিয়েছে শশধর সৌদামিনীকে? না, দাঁত বাঁধাবার কথা কোনো দিন সে আর বলবে না শশধরের কাছে, বলে কোনো লাভ নেই। শশধর যে কোনোদিনই রাজি হবে না তা সৌদামিনী ভালো করেই জানে। তার চেয়ে সুবল বাড়ি আসছে কাল গরমের ছুটিতে, তার কাছেই একবার বলে দেখবে। টাকা টাকা সুবলের লাগবে না। দাঁত বাঁধাবার টাকা সৌদামিনী 4 আনা করে ইতিমধ্যে জমিয়ে ফেলেছে। সুবল শুধু কলকাতায় তাকে নিয়ে যাবে এবং দাঁত বাঁধিয়ে আনবে। কলকাতা! আনন্দে রোমাঞ্চ হলো সৌদামিনীর। কি চমৎকার, কি সুন্দর জায়গাই না কলকাতা! ভারত যেতে সেজগিন্নির কাছে কত গল্পই না শুনেছে সৌদামিনী। কত রকমের আলো, গাড়ি ঘোড়া, লোকজন, সে এক আজব পুরী। তারপর জাদুঘর আর চিড়িয়াখানা, যাতে দুনিয়ার সব রকমের জন্তু জানোয়ার পুড়ে রাখা হয়েছে। এই উপলক্ষে সবই সৌদামিনীর দেখা হয়ে যাবে। পরদিন দুপুরের কিছু আগে সুবল আর নির্মলা এসে পৌঁছল নৌকা করে। সৌদামিনী ওদের উঠিয়ে আনতে গেল ঘাটে। চমৎকার একখানা শাড়ি পরেছে নির্মলা, রামধনু রঙের। সত্যি বেশ মানিয়েছে নির্মলাকে, কিন্তু এ শাড়ি তো ওর ছিল না। সুবল বোধহয় কিছুদিন আগে ওকে কিনে দিয়েছে। ওখানকার বাজারে নাকি নানা রকমের ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আর খুব সস্তাও। বেশ বেশ, ছেলে বউ সুখে থাকলেই ভালো। সৌদামিনীর কি আর রঙিন শাড়ি পরবার বয়স আছে? নৌকা থেকে নেমে দুজনেই একসঙ্গে প্রণাম করলো সৌদামিনীকে। তাড়াতাড়িতে সুবল আর নির্মলার হাতে হাত লেগে গেল একটু। তা তিনজনের কারোরই লক্ষ্য এড়ালো না। সুবল বলল, ভালো আছো তো মা? নির্মলা যেন প্রতিধ্বনি করল, মা ভালো আছেন তো? সৌদামিনী লক্ষ্য না করে পারলে না। কথা ওরা তার সঙ্গেই বলছে, কিন্তু চোখ ওদের তার দিকে নয়, পরস্পরের দিকে। সৌদামিনী বলল, আমাদের একরকম থাকলেই হলো। সুবল, তুই আগে আগে যা, বৌমা এসো আমার সঙ্গে। আর একটা কথা মনে রেখো বৌমা, টাউন বন্দরে যাই করো না, এটা পাড়া গাঁ। ঘাটপথ বেছে না চললে লোকে নিন্দা করবে। নির্মলা একটু স্তম্ভিত হয়ে গেল। অবশ্য কারণ সে তৎক্ষণাৎ বুঝে নিল, কিন্তু কোনো জবাব দিল না। টুকটাক জিনিসপত্র যা ছিল মাঝি নিয়ে এলো মাথায় করে। শশধর হুঁকো টানা রেখে মাঝির মাথা থেকে সব একটা একটা করে জিনিস নামিয়ে রাখতে লাগলো। সুবল ধরতে এসেছিল, কিন্তু শশধর বাধ্য হয়ে বলল, না না, তোর আর আসতে হবে না, তুই বস ওখানে, আমি নামিয়ে নিচ্ছি। তুই ততক্ষণ জামা খুলে বিশ্রাম কর। একটা কাপড়ের পুঁটুলি, একটা ছোট্ট ট্রাঙ্ক, তারপরে একটা ভারী কাঠের বাক্স। নামাতে নামাতে শশধর জিজ্ঞাসা করল, এর মধ্যে কি রে শুভলা? সুবল ঠিক এই আশঙ্কাই করেছিল। ও কিছু নয়, একটা ভাঙা হারমোনিয়াম। হারমোনিয়াম? পেলি কোথায়? কিনেছি আমাদের সেক্রেটারি বীরেনবাবুর কাছ থেকে। খুব সস্তাতেই পাওয়া গেছে বাবা, 10 টাকা। আর তাও ক্রমে ক্রমে দিলেই চলবে। কিন্তু দিতে তো হবেই। এসব বাজে জিনিস কিনতে কে বললো তোকে? ও, বৌমার পরামর্শ বুঝি? মাথায় চুল নেই তো টেরির ঘটা। মাইনে তো পা 17 টাকা, কিন্তু বাবুগিরি আছে লাট সাহেবের মতো। সুবল কি একটা বলতে গিয়ে চুপ করে গেল। খাওয়া দাওয়ার পর শশধর জিজ্ঞাসা করলো সৌদামিনীকে, সুবল কোথায়? সৌদামিনী একটু অর্থপূর্ণ হেসে বলল, কোথায় আবার? শশধরও হেসে জবাব দিল,
আজকালকার ছেলে। ভালো কথা, ছেলে তো বড় লোক হয়ে এসেছে চাকরি করে। দাঁত বাঁধাবার কথাটা তার কাছেই একবার বলে দেখো না। সৌদামিনী একটু চমকে উঠল প্রথমটা। মনের কথা কি করে টের পেল শশধর? শশধর আবার একটু হাসল, বেশ যেন কৌতুক বোধ করছে সে। বলল, বুঝলে, আমার সামনেই আজ বলো কথাটা সন্ধ্যাবেলা। চাকুরে ছেলে, বিদ্বান ছেলে, কি বলে একবার দেখি। ছেলে কি বলে তা শোনবার লোভ সৌদামিনীরও কম নয়। সন্ধ্যাবেলায় নানা কথার পর সৌদামিনী তুলল দাঁত বাঁধাবার কথা। চাকরি বাকরি তো কবছর করলে বাপু, এখন দাঁত কটা আমার বাঁধিয়ে দাও। কিছু খেতে পারি না, আর যা খাই তাও কিছু হজম হয় না। সুবল একটু চুপ করে থেকে বলল, দাঁত তো এখানে বাঁধানো যায় না মা। এখানকার কথা তো বলছি না বাবা, কলকাতায় নিয়ে চলো, ছুটি তো আছেই 1 মাস। তা তো আছেই, কিন্তু কলকাতায় যাতায়াত, তারপর দাঁত বাঁধাবার খরচ, সে তো বহু টাকার দরকার মা। শশধর একটু দূরে বসে বসে তামাক টানছে। একবার চোখ তুলে সৌদামিনীর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। সৌদামিনীও একটু হাসলো সেদিকে চেয়ে। তারপরে সুবলের দিকে চেয়ে বলল, তা তো দরকারি বাবা, কিন্তু এদিকে কিছুই যে খেতে পাচ্ছি না। এভাবে না খেয়ে খেয়ে কদিন আর বাঁচবো? সুবল একটু ভেবে বলল, আচ্ছা মা, কাল থেকে সেরখানে করে দুধ রোজ করে দেবো তোমার জন্য। দুধে সব রকমের ভিটামিনই আছে, শুধু দুধ খেয়েই মানুষ বেঁচে থাকতে পারে? আর তাছাড়া দাঁত বাঁধিয়েও তো কোনো শান্তি নেই মা। খাওয়ার পর প্রত্যেকবার খুলে খুলে ধুতে হবে 30 দিন। সে আবার আর এক উপসর্গ, কারো ফিট করে না, কারো যন্ত্রণা হয়। তার চেয়ে শশধর আর একবার তামাক টানা থামিয়ে সৌদামিনীর চোখের দিকে চেয়ে হাসল। রাত্রে শোবার সময় শশধর বললে, দেখলে তো, ছেলে রীতিমতো ঘাবড়ে গেছে। সৌদামিনী বলল, ওর দোষ কি? ও টাকা পাবে কোথায়? পায় তো মোটে 17 টাকা। তবু বাবুগিরি দেখো না, নতুন শাড়ি, হারমোনিয়াম। আরে ইচ্ছা করলে 3 বার কলকাতায় গিয়ে তোমার দাঁত বাঁধিয়ে আনতে পারি। সৌদামিনী বলল, তা তো পারোই। ও কিন্তু মনে মনে ভাবে তার মতো তোমারও ক্ষমতা নেই। না, নেই। 1 সপ্তাহের মধ্যে তোমার দাঁত বাঁধিয়ে দেব আমি, দেখে নিও। 1 ছিলিম তামাক সেজে আনো তো। তামাক টানতে টানতে একটু চুপ করে খানিকক্ষণ কান খাড়া করে থেকে শশধর বলল, রাত তো কম হলো না, ওরা কি আজ ঘুমবে না? এবার সৌদামিনী অত্যন্ত লজ্জিত হলো। কি যে বলো, যাই শুয়ে থাকি গিয়ে। শশধর বাধা দিয়ে তাড়াতাড়ি বলল, না না, শোনো, বসো না এখানে। আচ্ছা, দাঁত বাঁধিয়ে দিলে সত্যি তুমি খুশি হও?